নমস্কার, যাহা বলিব সত্য বলিব। আজকে আমরা বলেছিলাম যে বিজেপি নিয়ে আলোচনা করব। 2019-এর নির্বাচনের পরে লোকের ধারণা হয়েছিল যে মোদি ওয়েভ নেই, বা মোদি কিছুটা ব্যাকফুটে, বিজেপি কিছুটা ব্যাকফুটে। বিভিন্ন রাজ্যতে তারা সবচেয়ে বেশি ভোট পেয়ে গেছেন, সবচেয়ে বেশি আসন পেয়ে গেছেন, সেখান থেকে কমবেন। সেসব তো হলোই না, উল্টে 352 এবং 303 হচ্ছে গিয়ে কেবলমাত্র বিজেপির, যদিও ভোটের শতাংশ কিন্তু 38 এবং বিরোধী যে জায়গা সেটা একটা বিরাট জায়গা পড়ে রয়েছে। তবুও একটা আনপ্রেসিডেন্টেড ব্যাপার, একটা দল 5 বছর মেজরিটি নিয়ে চালিয়ে এবার 2/3 মেজরিটির জায়গায় এসে তারা ক্ষমতা দখল করছে। এটা বহুদিন একক দল হিসেবে বহুদিন আমাদের ভারতের ইতিহাসে এটা হয়নি। আমরা বিশ্লেষণ করতে বসছি যে কেন এরকমটা হলো। যাহা বলিব সত্য বলিব। আমরা প্রথমে বিজেপিকে বোঝা দরকার কেন এরকমটা হলো। মানে ইভিএম হ্যাকিং, মায়াবতী চিৎকার করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব সরাসরি না বলেও বলতে চেয়েছেন সব সেটিং করা হয়ে গেছে, মানে 1 লক্ষের বেশি ভোট টোটেগুলো সব সেটিং করা হয়েছে। কিন্তু ওনাদের কল্পনাতেও নেই যে এর থেকে অনেক বড় ব্যাপার হয়েছে। ওনারা বুঝতে চাইছেন না, বুঝতে চেষ্টা করছেন না, বা ওনাদের বোঝানোর মতন যে লোকজন সেটারও অভাব আছে হয়তো। যে কোনো কারণেই হোক, এটা যে ইভিএম হ্যাকিং নয়, এর চেয়ে বড় হ্যাকিং হয়েছে, তার রহস্যটা অন্য জায়গায় লুকিয়ে, সেটা মানুষের বোঝা দরকার, সেটা পলিটিক্যাল লিডারদের বোঝা দরকার। তো আমি সেটা বলবো, সেগুলো সেই প্রসঙ্গগুলোতে আসছি। প্রথম থেকে একটু বিজেপি দিয়ে শুরু করা যায়, যে কার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। বিজেপি কিন্তু একটা একক সংগঠন নয় যার বিরুদ্ধে লড়াইটা হচ্ছে। বিজেপি একটা অক্টোপাসের মতন একটা ব্যাপার। মাথায় আরএসএস, তার একটা নির্দিষ্ট দর্শন রয়েছে, তার একটা নির্দিষ্ট আরএসএস সারা বছর ধরে তারা রাজনৈতিক কাজকর্ম কম করেন। তারা বনবাসী মূলবাসী সমিতি করেছেন, স্কুল করেন, নির্দোষ স্কুলের মতন স্কুল করাচ্ছেন। সকাল সন্ধ্যে সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সরস্বতী বন্দনা হচ্ছে, সূর্য বন্দনা হচ্ছে। অ্যাপারেন্টলি এটা দেখেও তো এমন কিছু বলার নেই। তাদের সঙ্গে এই আরএসএসেরই আবার ওধারে আর এক ভিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, ওধারে হিন্দু জাগরণ, ওধারে বনবাসী মূল্যবাসী সমিতি, গোরক্ষা সমিতি, গঙ্গা বাঁচাও সমিতি, হনুমান জয়ন্তী সমিতি, রামনবমীর শোভাযাত্রা, তার জন্য আলাদা কমিটি তৈরি করা হয়েছে। গঙ্গা বাঁচাও, তার জন্য আলাদা যে সমস্ত কাজ করা হচ্ছে। স্বচ্ছ ভারত অভিযান অ্যাপারেন্টলি কিছুই না। স্বচ্ছ ভারত অভিযানের এখানে একটা কলকাতায় ম্যারাথন হয়েছিল, তাতে অনেক বুদ্ধিজীবীরা সেখানে গিয়ে হাজির হয়েছিলেন। তাদের একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, মানে আপনি ওদেরটায় কেন? কৌশিক গঙ্গোপাধ্যায়, তিনি চলচ্চিত্র পরিচালক, আপনি কেন? না, এ তো একটা, মানে ওনার ধারণাই নেই যে এই স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে কিভাবে একটা আলাদা ম্যাপিং চলছে। অর্থাৎ একটা অক্টোপাস, চারিধার থেকে জড়ানো একটা জায়গা, তার অসংখ্য মাস অর্গানাইজেশন, অসংখ্য মুখ, অসংখ্য জায়গা, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনাকে ধরছে। মানে এরকম নয় যে গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, সে 72 ঘন্টা রামনাম জপ করে, এটা ওই 72 ঘন্টার যে হরিকীর্তন, হরিসংকীর্তন হয় ইত্যাদি হয়। অ্যাপারেন্টলি সেখানেও, মানে কিছু দোষের নয়, কিন্তু সেখানেও তারা হাজির হচ্ছেন। আবার আইআইটি পড়াশুনো করে বেরিয়ে আসা ছাত্ররা, তাদের কাছেও এই একই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, সেখানেও তারা পৌঁছচ্ছেন, সেখান থেকেও লোকজন এসে এখানে এই কাজে যোগ দিচ্ছেন। অর্থাৎ একটা সর্বগ্রাসী একটা রাজনীতি তারা তৈরি করেছেন, এবং তার একটা দর্শন আছে, এবং সেটা খুব ডেফিনিট দর্শন।
এরপরে 2 নম্বর যে কারণে বিজেপির এই রেজাল্টটা হয়েছে তা হলো বিজেপি চায়ও, বিজেপির এটা ঘোষিত লক্ষ্য, যেটা অঘোষিত লক্ষ্য বলা যায়, ঘোষণা করেনি কিন্তু এটা লক্ষ্য, যেটা প্রেসিডেন্সিয়াল কাইন্ড অফ ইলেকশন। যেরকম আমেরিকায় হয়, ট্রাম্প দাঁড়িয়েছেন, হিলারি দাঁড়িয়েছেন, লড়াই হচ্ছে দুপক্ষের, আমরা তার তলে আর কিছু জানি না। এখানেও মোদি একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়তে নেমেছেন, অর্থাৎ বিপক্ষে মোদি, যা হচ্ছে বিপক্ষের লোকজন যা বলছেন সব মোদি নিয়ে বলছেন, অর্থাৎ যে কোনো স্লোগান, যে কোনো ক্রিটিসিজম, যে কোনো কথা সেটা মোদিকে নিয়ে হচ্ছে। আর মোদি সামনেটা দাঁড়িয়ে রয়েছেন, উল্টো দিকে কেউ নেই যাকে একজনকে তাকে মারতো। তিনি যখন কেরালায় যাচ্ছেন তখন তাকে বলতে হচ্ছে এখানকার সিপিএম, এখানকার কংগ্রেসকে নিয়ে, যখন তামিলনাড়ুতে তখন তিনি ডিএমকের বিরুদ্ধে বলছেন, যখন তিনি বিহারে যাচ্ছেন তখন তিনি লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বলছেন, যখন তিনি পশ্চিমবঙ্গে আসছেন তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন। অর্থাৎ এধারে ওনার অদ্ভুত কিন্তু এরা প্রত্যেকে মিলে মোদি মোদি মোদি, এবং সেটা একটা ইটার্নাল স্লোগান এটা চলতে শুরু করলো, এবং সামনে কেউ নেই, মানে মোদি একলা, বিরোধিতায় একটা বিশ্বাসযোগ্য মুখ নেই। সবাই হাসছেন যখন দেখছেন যে প্রত্যেকেই বলছেন না আমি প্রধানমন্ত্রী হতে চাই না, কিন্তু দেশ যদি চায় তাহলে কি করব, এরকম ধরনের নেতারা তার সামনে এসে হাজির। 23টা 24টা 25টা দল, তারা একে অন্যের বিরুদ্ধে ক্যান্ডিডেট দিচ্ছেন, তাদের একে অন্যের সঙ্গে একটা মঞ্চে আমরা দেখতে পেলাম কংগ্রেসকে, আপ দলকে একসঙ্গে তারা এখানে এসে ইউনাইটেড ইন্ডিয়া হাত ধরে ছবি তুললেন। দিল্লিতে গিয়ে একে অন্যের এগেনস্টে ক্যান্ডিডেট দিলেন, হরিয়ানায় একে অন্যের এগেনস্টে ক্যান্ডিডেট দিলেন। একটা দল দেখলাম যেখানে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাগড়ে, তিনি কলকাতায় এসে হাত ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখানে তার বিরুদ্ধে ক্যান্ডিডেট দেওয়া হচ্ছে, এখানে তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। কি তামাশা, এটা মানুষ বুঝতে পারেননি। উল্টো দিকে সলিড একজন লিডার দাঁড়িয়ে রয়েছেন এবং মোদি মোদি হচ্ছে। ইস্যু, ভোটের ইস্যু কি? ভোটের ইস্যু ঠিক করেছে বিজেপি, যখন যা ইস্যু হয়েছে ঠিক করেছে বিজেপি। আপনি একবার ভাবুন, একজন লোক যে যখন 2014-তে আসছে তখন তার একটা হাম্বল একটা অ্যাটিচিউড, সে বলছেন আমি চাওয়ালা, আমি চা বিক্রি করে বড় হয়েছি, আমি খুব গরিব থেকে বড় হয়েছি, আমি দেশকে আমার সব কিছু দিয়েছি, আমি দেশের জন্য কাজ করব, এই 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 এবার তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন তিনি বললেন যে আমি দেশের প্রধানমন্ত্রী নই, আমি দেশের প্রধান সেবক। চাওয়ালা সরে গেল, প্রধান সেবক এসে হাজির হল। এই প্রধান সেবক 5 বছর পরে ঠিক ভোটের আগে এসে তিনি বললেন আমি চৌকিদার দেশে, এবং বিরোধীরা শুরু করলো চৌকিদার চোর হ্যাঁ। এবার সঙ্গে সঙ্গে বিজেপির ক্যাম্পেনে এসে গেল, বা নরেন্দ্র মোদীর ক্যাম্পেনে হলো मैं हूँ চৌকিদার। এবার সারা দেশে বিজেপির সমর্থক, ডিস্ট্যান্ট সমর্থকরাও তাদের টুইটার অ্যাকাউন্ট, তাদের ফেসবুক অ্যাকাউন্ট, তাদের সমস্ত জায়গায় मैं हूँ চৌকিদার লিখতে শুরু করলো। এবারে মানে অমুক চৌকিদার, মানে একটা নামের পাশে চৌকিদার দিয়ে তাদের অ্যাকাউন্ট খুলতে শুরু করে দিল। ফলে হচ্ছেটা কি, যে যতবার যত ইস্যুই তোলার চেষ্টা করুক বিরোধীরা, প্রত্যেকটা ইস্যু শেষ পর্যন্ত তৈরি করে দিচ্ছেন বিজেপি বা নরেন্দ্র মোদী, এবং সেগুলো প্রত্যেকটা ক্ষেপে আলাদা আলাদা। যখন ভোট শুরু হচ্ছে প্রথম পর্যায়ে তখন এক ধরনের স্লোগান, যখন ভোট শেষ হচ্ছে প্রথম পর্যায়ে স্লোগানের থেকে একেবারে সরে গিয়ে অন্য স্লোগান। দরকার হয়েছে হিন্দু যে বেরুকরণ করার ভীষণ দরকার, সাধ্বী প্রজ্ঞাকে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, এমনকি গডসের কে গ্লোরিফাই করা হচ্ছে, কিন্তু সেটা একটা জায়গায়, এবং সেটা একটা অসম্ভব বড় ক্যাম্পেইন যেখানে দাঁড়িয়ে বিরোধীদের কিচ্ছু করার ছিল না। মানে এই যে সাধ্বী প্রজ্ঞা, এই যে আদিত্যনাথ, এই যে উমা ভারতী, এই যে হঠাৎ করে নেহেরুর কথা আনা হলো, এবং লোকে বলতে শুরু করলো যে আরে আপনি নিজেকে কি মনে করছেন, মানে বিরোধীরা বলছে যে আপনি কি নেহেরু। অর্থাৎ কোনো না কোনোভাবে নরেন্দ্র মোদীর সঙ্গে আসলে তুলনাটা হলো নেহেরুর সঙ্গে, ভাবা যায়। বল্লভভাই প্যাটেল, তুলনা কার সঙ্গে হচ্ছে?
কিন্তু হচ্ছে, এবং এটা মোদি করাচ্ছেন প্রত্যেকবার। আমরা একটা ফুটবল মাঠে খেলতে নামি, ফুটবল মাঠে দুধারে দুটো গোলপোস্ট থাকে, এখানে একধারে একটা গোলপোস্ট রয়েছে, এবং সেই গোলপোস্টটাও নরেন্দ্র মোদী নিজেই নিয়ে একবার এধারে বসাচ্ছেন, একবার এধারে বসাচ্ছেন। অর্থাৎ আপনি যখন বলটা এখান থেকে এধারে দেবেন, তখন উনি গোলপোস্টটাই সরে নিয়ে গিয়ে এধারে বসিয়ে দিচ্ছেন, যার ফলে আপনার বল আর কোনোদিন গোলপোস্টের ভেতরে ঢুকলো না। নরেন্দ্র মোদী ড্যাং ড্যাং করে নিজের ইস্যু নিয়ে বেরিয়ে যেতে পারলেন। 4 নম্বর, টাকা, প্রচুর টাকা। যারা বিজেপির ক্যাম্পেইন দেখেছে তারা সবাই জানে টাকার কোনো সীমাহীন টাকা, মানে ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, জনসভা, মানে এই যে টাকা যা খরচ হয়েছে, ভাবাই যায় না যে এরকম একটা টাকা নির্বাচনে খরচ হতে পারে। জানি না নির্বাচনের একটা বিধিনিষেধ আছে, এত টাকা খরচ করা যায় ইত্যাদি, সেসব বিধিনিষেধ মানে কোনো ভাবাই যায় না তার কত গুণ, কত শগুণ বেশি টাকা এবারের নির্বাচনে খরচা হয়েছে, এবং তার বিরাট অংশটা খরচা হয়েছে বিজেপির তরফ থেকে, এবং সেটা যে কতখানি সেটা মাপার কোনো যন্ত্র নেই। দৃশ্যতই বোঝা যাচ্ছিল যে কী ধরনের টাকা বিজেপির কাছে আছে এবং কতখানি টাকা তারা খরচা করতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে যে এই যে যেটাকে ইভিএম হ্যাকিং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের কিছু বন্ধুবান্ধব, এমনকি নকশাল কিছু বন্ধুবান্ধব, তারাও মনে করছেন যে এটা ইভিএম হ্যাকিং হয়েছে। মায়াবতী মনে করছেন ইভিএম হ্যাকিং হয়েছে। ইভিএম নেটওয়ার্কে নেই, একটা ইভিএমকে বসিয়ে এখানে হ্যাক করা যায়, কিন্তু ভারতবর্ষের সমস্ত বুথের ইভিএমকে হ্যাক করার মতন সিস্টেম নেই। ইভিএমের কোনো নেটওয়ার্ক নেই, ইভিএমকে বাইরে থেকে তাকে কন্ট্রোল করার কোনো সিস্টেম নেই। এগুলো বোঝা, বা ইভিএম যদি ম্যানুফ্যাকচারিং লেভেল থেকে যদি কোনো প্রোগ্রামিং করতে হয় তাহলে সেটাও সম্ভব নয়, সেটা করা মানে করে দেখানোর ব্যবস্থা, মানে কোনো করে দেখানোর কোনো উপায় নেই। রাদার এটা ইম্পসিবল। আমাদের মতন দেশে এত বড় জায়গায় এত বুথ, এত ইভিএম, এটা সম্ভব না। কিন্তু তার চেয়েও বড় হ্যাক হয়েছে। আপনারা খেয়াল করে দেখুন যে নেট দুনিয়া, যে দুনিয়াটায় সবচেয়ে বড় ইয়াং ছেলেমেয়েদের পেনিট্রেশন, ইয়াং ছেলেমেয়েরা এই নেট দুনিয়া দিয়ে প্রভাবিত, সেখানে হ্যাক হয়েছে। সেখানে কী ধরনের হ্যাকিং হয়েছে আমি একটু কয়েকটা উদাহরণ দিই। উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কী ধরনের সেখানে হ্যাকিং হয়েছে। ধরুন আমরা 2013, মানে আমরা জানি যে প্রশান্ত কিশোর বলে একজন আছেন, তিনি বিজেপির একটা সময়ে পলিটিক্যাল অ্যাডভাইজার ছিলেন, ক্যাম্পেন অ্যাডভাইজার ছিলেন, এবং তিনি বেশ কিছু সফল ক্যাম্পেনিং করেছেন। এবারে অন্ধ্রপ্রদেশের জগন রেড্ডির যিনি ক্যাম্পেন অ্যাডভাইজার ছিলেন, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যান, উনি কোনো নিজের দল নেই, কিন্তু যেখানে যান সেখানে একটা অদ্ভুতভাবে সেই ক্যাম্পেনটাকে নিয়ে যেতে পারেন, এবং দেখা যায় যে তারা জিতছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা জিতছে দেখা যায়। এবারে তিনি যখন বিজেপির ক্যাম্পেন ভার নিয়েছিলেন তখন কতগুলো এনজিও তৈরি করেছিলেন। এনজিওগুলো অ্যাপারেন্টলি তার সঙ্গে না রাজনীতির না কিছুর সঙ্গে কোনো সম্পর্ক। ধরুন একটা এনজিও তৈরি করা হয়েছিল, এটা বহুদিন আগে প্রশান্ত কিশোর, একটা ওম্যান এম্পাওয়ারমেন্ট একটা এনজিও তৈরি করা হয়েছিল, যারা ওই মুখে অ্যাসিড ছুঁড়ে দেওয়া যে মহিলাদের অত্যাচার তাই নিয়ে একটা এনজিও, অ্যাপারেন্টলি কিছু না। কিন্তু এরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা যারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন, যারা সমাজকে কোনো না কোনো জায়গায় ইনফ্লুয়েন্স করতে পারে, তাদের পেজে এরা ঢুকে যাচ্ছে, এবং তাদের পেজ সম্পর্কে, তাদের চাহিদা সম্পর্কে, তাদের কোনখানে তারা কতখানি উইক, কোনখানে তাদের ট্রেন্ড, কোনখানে তাদেরকে বললে তারা রিসেপটিভ হবেন, বলবেন হ্যাঁ, এই সমস্ত তার ম্যাপিং তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে সেই জায়গাগুলোকে তারা, সেই সমস্ত লোকগুলোকে তারা ব্যবহার করতে শুরু করছেন। জেনে বা না জেনেই তারা সেই ফাঁদে পা দিচ্ছেন এবং ব্যবহৃত হচ্ছেন। এটা আজকে দুনিয়া জোড়া যে একটা ব্রেন হ্যাকিং, একে বলে আপনার মগজ ধোলাই হচ্ছে, এবং এক নতুন ধরনের মগজ ধোলাই।
তিনি করেছিলেন অনেক আগে এসব, তারপরে চুকে বুকে গেল, প্রশান্ত কিশোর ছেড়ে দিলেন। 2013 10ই আগস্ট আর একটা এরকম একটা কোম্পানি তৈরি হয়। এটা হচ্ছে গিয়ে শ্রাবণী ফাউন্ডেশন। আমরা জানি যে শ্রাবণী হচ্ছে গিয়ে দুর্গার আর এক নাম, এবং তাই দিয়ে একটা ফাউন্ডেশন তৈরি হয়, এবং এতে আহমেদাবাদে রেজিস্টার হচ্ছে, এবং এটা কাজকর্ম শুরু করছে। কাজকর্ম ঠিকঠাক শুরু করার আগেই 2014 ভোট হয়ে যাচ্ছে, বিজেপি এসে যাচ্ছে, সবটা আবার ধামাচাপা পড়ে যাচ্ছে। কিছুদিন পরেই এই শ্রাবণী ফাউন্ডেশনের নাম পরিবর্তন হচ্ছে, কোম্পানির রেকর্ড পরিবর্তন হচ্ছে, এবং এখানে ওই বিজেপি বিহারে যে একটা সেটব্যাক হলো, সেই সময় যে লালু এবং নীতিশ একসঙ্গে এলো এবং সেটব্যাক হলো, সেই সময় এটাকে আবার করে নাম করা হচ্ছে। শ্রাবণী ফাউন্ডেশন এবারে রিনেমড হলো অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস, অর্থাৎ সরাসরি আর কোনো দুর্গা কালী এসব থাকলো না, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে শুরু হলো। দীপক প্যাটেল এবং হিমাংশু সিং ম্যাকিন্সের একজন কনসালটেন্ট ছিলেন, তিনি এখানে এলেন। তারা আইআইটি ইঞ্জিনিয়ার্স, মানে অসম্ভব ভালো ইন্টেলিজেন্ট মাথা যারা এই ব্যাপারে কাজ করতে পারে তাকে নিয়ে আসা শুরু করলেন। এবং এবিএম হচ্ছে গিয়ে সবচেয়ে বড় একটা অর্গানাইজেশন যার সঙ্গে সরাসরি বিজেপির অ্যাপারেন্টলি কোনো যোগাযোগ নেই, কিন্তু বিজেপির প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ তারা করেছে, সবচেয়ে বড় টাকা খরচও সেখান থেকে হয়েছে। বিজেপি আইটি সেলকে 2018 অমিত মালভিয়া, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা এই যে এবিএম বলে একটা ব্যাপার, সেটা কী? বলে না, আমি এসব এবিএম টেবিএম জানি না। অথচ এই এবিএমের 161 জন সারা দেশে ফুল টাইম এমপ্লয়ি, 12টা রিজিয়নাল অফিস অ্যাক্রস ইন্ডিয়া, তারা বিজেপির ফেসবুকে, বিজেপির টুইটার, বিজেপির নেটে, বিজেপি ইউটিউবে, সমস্ত জায়গায় তারা অসম্ভব প্রেজেন্স, তারা মেম তৈরি করছেন, তারা মেমগুলোকে ছড়াচ্ছেন, এবং সেগুলো কোনো না কোনোভাবে মোদিকে গ্লোরিফাই করা, কোনো না কোনোভাবে রাষ্ট্রপ্রেম, রাষ্ট্র দেশভক্তি, কোনো না কোনোভাবে হিন্দু জাগরণ ইত্যাদিকে মানে তুলে ধরার কাজ করে যাচ্ছে। এবং এটা একটা একেবারে অমিত শাহ টিম, যারা যে 500 যে একদম পুরো 542টা যে এমপি সিট, সে 542টা এমপি সিটের কোনখানে কোন ক্যান্ডিডেট হতে পারে, তাদের ক্যান্ডিডেটের ম্যাপিং কি, সেখানে ভোটের কি অবস্থা, সেখানে কোন ভোট কত বেশি, কার কি পার্সেন্টেজ, কোন জাতের কত লোক আছে, এই সমস্ত কিছুর ম্যাপিং তারা করেছে। এবং তারপরে তাদেরকে উপযুক্ত ফিড দেওয়া। আমরা নিজে একটুখানি আমরা ইউটিউব চেক করতে গিয়ে দেখেছি যে ধরুন একটা ইউটিউবে একটা অ্যাকাউন্ট চলছিল, তারা টেকনিক্যাল এডুকেশন দিচ্ছিল, অর্থাৎ ছেলে মেয়েদের টেকনিক্যাল এডুকেশন, তারা অনলাইন টেকনিক্যাল এডুকেশন ইউটিউবে দিচ্ছে, ভালো কথা, এর কোনো নির্দোষ একটা ব্যাপার। এবং তাদের একটা বিরাট সংখ্যক তাদের সাবস্ক্রাইবার, বিরাট সংখ্যক সাবস্ক্রাইবার, মানে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় একটা ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় 1.5 মিলিয়ন, 1.5 বিলিয়ন তাদের সাবস্ক্রাইবার, 15 লক্ষ সাবস্ক্রাইবার, তার মানে কত লক্ষ ভিউজ হবে, এটা ভেবে দেখতে হবে। তারা চালাচ্ছিলেন। হঠাৎ করে সেই প্ল্যাটফর্মটাতে বিজেপি কীরকমভাবে জিতবে, কত সিটে জিতবে, কোন কোন সিটে জিততে পারে, কিভাবে মমতা হেরে যাচ্ছেন, তার একটা ক্যাম্পেইন শুরু হলো। অন্তত পক্ষে এইরকম 30 থেকে 40টা ক্যাম্পেইন শুরু হয়ে গেছিল, যে ক্যাম্পেইনগুলো আবার একেবারে শাট অফ, একদম আর কিছু হচ্ছে না, তারা বন্ধ হয়ে গেছে। এই জিনিসটা আগেও দেখা গেছে। কর্ণাটকে একটা অর্গানাইজেশন তৈরি করে সারা কর্ণাটকে ইলেকশনের আগে ছড়ালো, এবং তারা অসম্ভব ক্যাম্পেইন করলো। যেই কর্ণাটকের ইলেকশন শেষ হয়ে গেল, রেজাল্ট বেরিয়ে গেল, তারা শাট অফ করলো। আমরা এই একই জিনিস নমো টিভিতেও দেখেছি। নমো টিভি এলো, কোথা থেকে একটা টিভি চ্যানেল চালু হলো, কে তাদের লাইসেন্স দিল, কিভাবে তারা লাইসেন্স পেলো, কিভাবে তারা প্রচার শুরু করলো, কিভাবে তারা সমস্ত কটা ডিটিএইচ, যেটা ডাইরেক্ট টু হোম, সেখানে দেখা যাচ্ছে কিভাবে তারা পেলেন। সাধারণ চ্যানেল পেতে গেলে তাকে বহু রকমের তাকে চ্যানেলের পারমিশন এবং লাইসেন্স ইত্যাদি নিতে হয়, কীভাবে তারা পেলেন কেউ জানেন না। এবং
যেই ভোটটা শেষ হলো তারা উবে গেলেন, জাস্ট ভ্যানিসড। এই যে বিরাট মগজ ধোলাইটা হয়েছে, এই মগজ ধোলাই চলবে, এই মগজ ধোলাই হয়েছে নয়, এই মগজ ধোলাই চলবে। এর পাল্টা, এর কাউন্টার ন্যারেটিভ, এই মগজ ধোলাই, তার পাল্টা কাউন্টার ন্যারেটিভ যদি না তৈরি করতে পারে বিরোধীরা, তাহলে তারপরের নির্বাচনও বিজেপি থাকবে। তার কারণ হচ্ছে গিয়ে বিজেপি এই যে একটা অসম্ভব বিজ্ঞানসম্মতভাবে মানুষের মাথায় পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আপনি আপনাকে প্রথমে তাকে ম্যাপিং করা হচ্ছে যে আপনি কি খান, আপনি পিৎজা খান, আপনি বার্গার খান, না আপনি চাইনিজ পছন্দ করেন, না আপনি মোগলাই পছন্দ করেন। আপনার এইগুলো নিয়ে নেওয়া হলো। আপনি আপনার এডুকেশন কি, আপনি কোন ধরনের পত্রিকা রাখেন, কোন ধরনের সিনেমা দেখেন, কোন ধরনের জামাকাপড় পরতে ভালোবাসেন, কোথায় বেড়াতে ভালোবাসেন, কি সমস্ত কিছু আপনার ম্যাপিং হয়ে গেল। এবার দেখবেন যে আপনার সবচেয়ে প্রিয় বেড়ানোর জায়গাটার সঙ্গে একটা ছবিকে ম্যাচ করে আপনার সামনে এসে হাজির করা হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে রয়েছেন। আপনার সঙ্গে সঙ্গে সেই ছবিটা ভালো লাগতে বাধ্য, কারণ আপনি এতদিন ধরে সেই বেড়ানোর ছবিটা আপনার চোখের সামনে রেখেছেন। এতখানি তৈরি করা এবং মারাত্মকভাবে আপনার মগজ ধোলাই শুরু হয়েছে দেখলে। এবং যত দেখছি, যত আমাদের যে বন্ধুরা যারা ইভিএম হ্যাকিং বলে চিৎকার করছেন, তারা বুঝুন বিষয়টা, ইভিএম হ্যাকিং নয়, ব্রেন হ্যাকিং হচ্ছে। আপনার মাথাটাকে, আপনি বুথে ঢোকার আগে আপনার মাথাটাকে কিনে নেওয়া হচ্ছে এবং আপনি গিয়ে তাদের নির্দেশ মতন একটা জায়গায় কেবলমাত্র ভোটটা দিয়ে বেরিয়ে আসছেন। এবং এটা আপনি যদি মনে করেন যে এটা কেবলমাত্র শিক্ষিতদের ক্ষেত্রে করা হচ্ছে, না, একেবারে অশিক্ষিত। আমি নিজের এই ইউটিউবের এই চ্যানেলেই দেখতে পাচ্ছি যারা অসম্ভব কোনো আলোচনায় না এসে গালিগালাজ করছেন, তারা গালিগালাজ যে ভাষায় করছেন সেই বানানটুকু তারা লিখতে পারেন না। অর্থাৎ এতটাই অশিক্ষিত, কিন্তু তাদের কোথাও এই মগজ ধোলাই করা হয়েছে যে এখানে গিয়ে এটা করতে হবে। এবং এই সবটাই পেড নয়, পেড একটা লেভেলের, তারপরেরটা একটা ভলেন্টারি একটা কাজ চলছে, যেখানে এই ধরনের কাজ করতে তাকে বাধ্য করা হচ্ছে বা এই ধরনের কাজ সে করে যাচ্ছে। এটাই একটা মজার ব্যাপার। তাহলে সামনের দিনগুলো একটা অ্যাবসলিউট পাওয়ারের জায়গায় যাচ্ছে, এবং কেনা জানে যে অ্যাবসলিউট পাওয়ার মানে অ্যাবসলিউট কারাপশন। সেই জায়গার দিকে চলছে দেশ। এক জাতি, এক চিন্তা, এক নেতা, এক সংস্কৃতি এবং একটাই ধর্ম। এই যে সাংঘাতিক দেশ, এই যে সাংঘাতিক যেটা ইউনিফর্মিটি তারা চাইছেন, বিজেপির দর্শন, আরএসএসের দর্শন, সেই দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। 370 উঠিয়ে দেওয়ার কথা এখনই ওঠাবেন, কারণ তারা রাজ্যসভায় গরিষ্ঠতা আর কদিন পরেই পেয়ে যাবেন। রাজ্যসভার গরিষ্ঠতা পেয়ে গেলে তাদেরকে আটকানোর কেউ নেই। 3 তালাক এখনই তারা বিল আনবেন এবং সেই বিলকে পাস করাবেন। তারা রাম মন্দির আনবেন এবং রাম মন্দিরকে আর তারা জুডিশিয়ারির জন্য বসে থাকবেন না, এবারে রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। এই যে একটা জাতি, একটা নেতা, একটা সংস্কৃতি, এই যে একটা ইউনিফর্ম একটা চিন্তাভাবনা, যা আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে, যা আমাদের দেশের এতদিনকার ঐতিহ্যের বিরুদ্ধে, সেই জিনিস হতে যাচ্ছে। এবং এই জিনিসকে আটকানোর জন্য প্রথমে মানুষকে আগে বুঝতে হবে, বিরোধী দল যারা এই যে চিৎকার করছেন, রাগ করছেন, আমি ইফতারে যাব, ওই গরুরা নাকি দুধ দেয়, সেই জন্য সেই গরুর লাথি খাওয়া ভালো, এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন, বা মায়াবতী বলছেন যে ইভিএম হ্যাক করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছেন, কংগ্রেসের নেতা তিনি ভোটে হেরে গেছেন, তিনি বলছেন আমি পদত্যাগ করব, আমার পদত্যাগ দিচ্ছে না, তিনি নিজেই সভাপতি, তিনি নিজেরই পদত্যাগ নিজেই নিচ্ছেন। মানে একটা সার্কাস। আর উল্টো ধারে একটা রেজিমেন্টেড অক্টোপাস দাঁড়িয়ে রয়েছে। লড়াইটা এখান থেকে শুরু, বুঝতে হবে। এবং তার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব যাদের, সেই বামপন্থীরা, তারা বিচ্ছিন্ন এবং তাদের মাথায় এখনও ঢুকছে না যে এর কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে অন্যভাবে। এর কাউন্টার ন্যারেটিভ আর সেই পুরনো কথাবার্তা দিয়ে হবে না। বোঝাতে হবে মানুষকে এইখানে এসে
যে তোমার মগজ ধোলাই করা হচ্ছে, অতএব কাউন্টার ন্যারেটিভ সেই মগজকে দিতে হবে, সেই মগজকে খাবার দিতে হবে, সেই আমি তাদেরকে দোষ দেবো না যারা আমার চ্যানেলে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, আমি তাদেরকে দোষ দেবো না, কারণ তারা তো তাদের সেই শিক্ষা দীক্ষা, তাদের সেই বোধ, তাদের সেই চেতনা আমরাই দিতে ব্যর্থ হয়েছি। তারা করছেন এই কাজটা, আমরা খালি দেখে যেতে বাধ্য এখন। কিন্তু যাদের হাতে যারা পাল্টাতে পারেন, যে সমস্ত মানুষ পাল্টানোর কথা ভাবেন, যদি সত্যি করে ভাবেন, যদি সত্যি করে তার পেছনে এতটুকু সততা থাকে, তাহলে তাদেরকে এই কাজটা আগে করতে হবে। আগে মানুষকে বোঝাতে হবে যে একটা নতুন ভাষা তৈরি করতে হবে, যে ভাষা মানুষ বুঝতে পারে, যে ভাষা মানুষের কাছে তাকে রিলেট করতে পারে, তাকে কমিউনিকেট করতে পারে। আজকে আমরা শেষ করলাম বিজেপির কথা বলে, আগামী দিন আমরা কংগ্রেসের কথা বলবো এবং তারপরে বামপন্থী দলের কথা বলবো। আমরা আমাদের এই চ্যানেলে আমাদের কথা বলতে থাকবো। যারা আলোচনা করতে চান আলোচনা করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন টিপে নোটিফিকেশান পেতে থাকবেন। আপনারা দেখতে থাকুন। আমরা চাইছি একটা সুস্থ আলোচনা, যে আলোচনা এই যে সামনের যে মানে অসম্ভব একটা বিপদ আসছে, সেই বিপদকে সম্মিলিতভাবে কিভাবে আটকানো যায় তার চিন্তার কথা, তার একটা পথের কথা ভাবার জন্য। আজকে এখানেই শেষ করছি। নমস্কার। দেখতে থাকুন যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।